আজকে আমরা ইংরেজি সাহিত্যের এমন একটা সময়ে ডুব দেব যখন কবিরা হঠাৎ করে নিয়ম কানুনের খাটাটা বন্ধ করে দিয়ে আবেগের কলম তুলে নিয়েছিলেন। আমরা কথা বলছি রোম্যান্টিক যুগ নিয়ে। তো চলুন শুরু করা যাক সময়টা দিয়ে। এই রোম্যান্টিক যুগ বলতে আমরা ঠিক কোন সময়টাকে বুঝি, আর এর শুরুটাই বা হলো কিভাবে? মোটামুটিভাবে সময়টা ধরা হয় ১৭৯৮ থেকে ১৮৩২ সাল পর্যন্ত। আচ্ছা। এর শুরুটা চিহ্নিত করা হয় একটা অসাধারণ ঘটনা দিয়ে। ১৭৯৮ সালে দুই বন্ধু উইলিয়াম ওয়াডসওয়ার্থ আর স্যামুয়েল টেলর কোলরিজ মিলে একটা কবিতার বই বের করেন, নাম লিরিক্যাল ব্যালেডস। লিরিক্যাল ব্যালেডস? হ্যাঁ, এই বইটাই ছিল যেন একটা বিপ্লবের ইশতেহার। আর যুগটার সমাপ্তি ধরা হয় ১৮৩২ সালের রিফর্ম অ্যাক্ট দিয়ে, যেখান থেকে ভিক্টোরিয়ান যুগের পদধ্বনি শোনা যেতে শুরু করে। লিরিক্যাল ব্যালেডস নামটা শুনলেই বোঝা যায় এখানে গীতি কবিতার ওপর জোর দেওয়া হয়েছিল। একদম। এই জন্যই তো এই যুগটাকে দ্য গোল্ডেন এজ অফ লিরিক বা গীতি কবিতার স্বর্ণযুগও বলা হয়। এই যুগের দুটো মূল মন্ত্র ছিল, একটা হলো রিটার্ন টু নেচার বা প্রকৃতির দিকে ফিরে চলো, আর অন্যটা লিবারালিজম ইন লিটারেচার মানে সাহিত্যে উদারনীতি। এই দুটো কি আসলে একই মুদ্রার এপিটোপিট? চমৎকার একটা পয়েন্ট। সমাজের নিয়মকানুন আর সাহিত্যের বিধিনিষেধ দুটো থেকেই মুক্তি খোঁজা। ঠিক তাই, দুটোই ছিল আসলে শৃঙ্খল ভাঙার চেষ্টা। একদিকে দেখুন, শিল্প বিপ্লব শহরগুলোকে বানাচ্ছিল এক একটা ধোঁয়া আর ইটের জঙ্গল। হ্যাঁ, যান্ত্রিক একটা পরিবেশ। মানুষের জীবন বাধা পড়ছিল কারখানার ঘড়ির কাঁটায়। এর থেকে মুক্তির জন্য কবিরা প্রকৃতির কাছে আশ্রয় খুঁজছিলেন। প্রকৃতির বিশালতা, তার নিজস্ব নিয়ম, এগুলো ছিল মানুষের তৈরি করা কৃত্রিম সমাজের বিরুদ্ধে একটা উত্তর। আর সাহিত্যের উদারনীতি ওটা কিভাবে কাজ করছিল? সেটাও একই রকম বিদ্রোহ। এর আগের যুগটা ছিল নিওক্লাসিক্যাল যুগ, যেখানে সব কিছুর জন্য নিয়ম বাঁধা ছিল। সবকিছুতেই নিয়ম। হ্যাঁ, কবিতার ছন্দ কেমন হবে, ভাষা কেমন হবে, বিষয়বস্তু কি হবে, সবকিছুতেই ছিল কড়া অনুশাসন আর যুক্তির দাপট। রোমান্টিকরা বললেন, না, কবিতা কোনো গণিত নয়। ঠিক, কবিতা আসবে সরাসরি হৃদয় থেকে। আবেগের নিজস্ব সত্য আছে যা কোনো নিয়মের তোয়াক্কা করে না। তার মানে এই পুরো আন্দোলনের পেছনে একটা বড়সড় বিদ্রোহের মেজাজ কাজ করছিল। আর সেই অনুপ্রেরণাটা কি ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব থেকে এসেছিল? নিঃসন্দেহে। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। স্বাধীনতা, সাম্য, মৈত্রী। একদম। এই ধারণাগুলো গোটা ইউরোপের তরুণ প্রজন্মকে নাড়িয়ে দিয়েছিল। যখন ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন হচ্ছে, তখন ইংল্যান্ডের কবিরা ভাবছেন, সাহিত্যের জগতেও তো এমন অনেক বাস্তিল দুর্গ আছে, যেগুলো ভাঙা দরকার। ঠিক। ফরাসি বিপ্লবের স্বাধীনতা আর সাম্যের মতো আইডিয়াগুলো যদি কবিদের এত অনুপ্রাণিত করে থাকে, তাহলে তো তাদের লেখার ধরনেও সেই বিদ্রোহের ছাপ পড়ার কথা। ঠিক কিভাবে সেই পরিবর্তনগুলো আসছিল? অনেকগুলো পরিবর্তন আসছিল। সবচেয়ে বড়টা ছিল কল্পনার ব্যবহার, যাকে বলে হাই ইমাজিনেশন। নিওক্লাসিক্যাল কবিরা যা চোখে দেখতেন, যা যুক্তিতে বুঝতেন, তাই লিখতেন। কিন্তু রোম্যান্টিকরা, বিশেষ করে কলরিজের মতো কবিরা, পাঠককে এমন এক জগতে নিয়ে যেতেন যার কোনো বাস্তব অস্তিত্বই নেই। আগের কবিরা একটা পরিষ্কার, সাধারণ লেন্স দিয়ে জগৎটাকে ঠিক যেমন আছে তেমন দেখানোর চেষ্টা করতেন। আর রোম্যান্টিক কবিরা সেই লেন্সে নিজের আবেগ, দুঃখ বা আনন্দের একটা রঙিন ফিল্টার লাগিয়ে দিতেন। ফলে একই দৃশ্য এক এক কবির কাছে এক এক রকম হয়ে যেত। একদম। ওয়ার্ডসওয়ার্থের মতো কবিরা তো প্রকৃতিকে প্রায় উপাসনা করতেন। এটা কি নিছকই সুন্দর দৃশ্য উপভোগ করা ছিল? না না, বিলকুল না। এটা ছিল আরও গভীর একটা দর্শন, যাকে বলা হয় প্যান্থিজম বা সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ? হ্যাঁ, তারা বিশ্বাস করতেন প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে, গাছ, ফুল, নদী, পাহাড়, সবার মধ্যেই এক ঐশ্বরিক সত্তা লুকিয়ে আছে। ভাবা যায়, গাছের মধ্যেও ঈশ্বরকে খুঁজে পাওয়া। এটা তো শুধু প্রকৃতি প্রেম নয়, এটা একটা আস্ত দর্শন। ওয়াও! ওয়ার্ডসওয়ার্থ বলেইছিলেন, যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না। তার কাছে প্রকৃতিই ছিল সবচেয়ে বড় শিক্ষক। বর্তমানের এই যান্ত্রিকতা থেকে পালাতে গিয়ে তারা নাকি অতীতের দিকেও খুব ঝুঁকতেন। এটা কি এক ধরনের এসকেপিজম বা পলায়নবাদ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? দুটোই সত্যি। একদিকে এটা অবশ্যই পলায়নবাদ ছিল,
কারখানার ধোঁয়া থেকে বাঁচতে, মধ্যযুগের বীরত্ব, নাইটদের গল্প, রহস্যময় দুর্গ এগুলোর জগতে ডুব দেওয়াটা আরামদায়ক ছিল। কিন্তু এর আর একটা কারণও আছে। কবিরা মনে করতেন শিল্প বিপ্লবের যুক্তিনির্ভর যুগে মানুষ কিছু একটা হারিয়ে ফেলেছে। সেই হারিয়ে যাওয়া জিনিসটা হলো রহস্য, বিশ্বাস আর অজানার প্রতি আকর্ষণ। মধ্যযুগের লোকগাথায় সেই জাদু আর রহস্যটা ছিল। আর এই রহস্যের সূত্র ধরেই তো অতিপ্রাকৃত বা সুপারন্যাচুরাল বিষয়গুলোও চলে আসে। আমি কোলরিজের দ্য রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনারের কথা ভাবছি। হ্যাঁ, এক অভিশপ্ত নাবিকের গল্প, যেখানে ভৌতিক আর অলৌকিক ব্যাপার মিলেমিশে একাকার। একদম। অতিপ্রাকৃতবাদ ছিল রোমান্টিক সাহিত্যের একটা বড় আকর্ষণ। এটা ছিল যুক্তিবাদী বিশ্বের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। রোমান্টিকরা বলতে চাইছিলেন এই জগতে এমন অনেক কিছু আছে যা আমাদের তর্ক বা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে আমার মতে সবচেয়ে বড় বিপ্লবটা ছিল সাধারণ মানুষকে নিয়ে লেখা। রাজা রানী অভিজাতদের ছেড়ে কবিরা হঠাৎ করে গ্রামের কৃষক বা পাহাড়ি মেয়ের গান নিয়ে কবিতা লিখতে শুরু করলেন। হ্যাঁ, হিউম্যানিজম অ্যান্ড কমন লাইফ, এটা ছিল ফরাসি বিপ্লবের সাম্য ধারণাটার সাহিত্যিক প্রতিফলন। ওয়ার্ডসওয়ার্থ তার দ্য সলিটারি রিপার কবিতায় স্কটল্যান্ডের এক পাহাড়ি চাষি মেয়ের গানকে মহিমান্বিত করেছেন। অসাধারণ একটা কবিতা। তিনি দেখিয়েছেন সাধারণ মানুষের জীবনেও অসাধারণ সৌন্দর্য, গভীর অনুভূতি আর ট্র্যাজেডি থাকতে পারে। এর জন্য রাজপ্রাসাদে যাওয়ার দরকার নেই। ওয়ার্ডসওয়ার্থ তো গ্রামের সাধারণ মানুষকে তার কবিতায় জায়গা দিলেন, কিন্তু শহরের মধ্যবিত্ত সমাজের সাধারণ জীবন নিয়েও তো তখন লেখা হচ্ছিল, তাই না? আমি জেন অস্টিনের কথা ভাবছি। দারুণ একটা সংযোগ। হ্যাঁ, জেন অস্টেন ঠিক এই কাজটাই করছিলেন, তবে তার মাধ্যমটা ছিল উপন্যাস আর দৃষ্টিভঙ্গিটা ছিল ভিন্ন। কিভাবে? ওয়ার্ডসওয়ার্থ যখন প্রকৃতির মধ্যে আদর্শ সরলতা খুঁজছেন, অস্টিন তখন ড্রয়িং রুমে বসে সমাজের কৃত্রিমতা, প্রেম আর বিয়ের বাজারের চুলচারা বিশ্লেষণ করছেন তার প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মতো উপন্যাসে। ঠিক। দুজনেই সাধারণ জীবন দেখাচ্ছেন, কিন্তু একজন দেখাচ্ছেন রোম্যান্টিক আদর্শের আলোয়, অন্যজন শানিত বাস্তবতার আয়নায়। এটা বেশ মজার যে এই কবিদেরও নাকি দুটো প্রজন্মে ভাগ করা হয়। একদল ছিলেন কিছুটা শান্ত আর অন্য দল একেবারে বিদ্রোহী। হ্যাঁ, ভাগটা বেশ স্পষ্ট। প্রথম প্রজন্ম বা দি ওল্ড জেনারেশনকে বলা হতো লেক পোয়েটস। লেক পোয়েটস? হ্যাঁ, কারণ তারা ইংল্যান্ডের শান্ত সুন্দর লেক ডিস্ট্রিক্টে থাকতেন। এই দলে ছিলেন ওয়ার্ডসওয়ার্থ, কোলমেজ আর রবার্ট সাউদি। আচ্ছা। ফরাসি বিপ্লবকে প্রথমে সমর্থন করলেও পরে তারা এর হিংসাত্মক রূপ দেখে কিছুটা রক্ষণশীল হয়ে পড়েন। তাদের লেখায় প্রকৃতির প্রশান্তি আর আধ্যাত্মিকতার খোঁজই বেশি। আর দ্বিতীয় প্রজন্ম, যাদের জীবনটাই ছিল যেন এক একটা রোম্যান্টিক কবিতা? দ্বিতীয় প্রজন্ম বা দি ইয়াঙ্গার জেনারেশন ছিলেন আগুনের মতো। লর্ড বাইরন, পার্সি বেশি শ্যালি, জন কিটস। রেবেল পোয়েটস। ঠিক, এরা ছিলেন আপাদমস্তক বিদ্রোহী। সমাজ, ধর্ম, রাজনীতি সবকিছুর বিরুদ্ধেই তাদের ক্ষোভ ছিল। তারা কোনো স্থিতিশীলতায় বিশ্বাস করতেন না, বরং আবেগের তীব্রতাকে কন্ডাউট করতেন। আর সবারই তো অকাল মৃত্যু হয়েছিল। হ্যাঁ, অদ্ভুতভাবে তাদের সবার জীবনই ছিল নাটকীয় এবং সংক্ষিপ্ত। কেউই ৩০-এর কোঠা পার করতে পারেননি। এটা কি আশ্চর্য সমাপতন যে যারা এত তীব্র আবেগ নিয়ে লিখেছেন তাদের সবার জীবনই এত নাটকীয় আর সংক্ষিপ্ত ছিল, যেন তারা আগুনে পুড়েই শেষ হয়ে গেছেন। ঠিক তাই। চলুন কয়েকজনের কথা আলাদা করে শুনি। ওয়ার্ডসওয়ার্থের মূল দর্শনটা কী ছিল? ওয়ার্ডসওয়ার্থের মূল দর্শনটা তার একটা উক্তিতেই পরিষ্কার। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ কবিতা হল শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। একদম। তার কাছে কবিতা লেখার প্রক্রিয়াটা ছিল অনেকটা এমন। প্রথমে কোনো দৃশ্য বা ঘটনা দেখে মনে গভীর অনুভূতি জন্মাবে, তারপর শান্ত অবসরে সেই অনুভূতিটাকে স্মরণ করে শব্দে রূপ দিতে হবে। তার বিশাল আত্মজীবনীমূলক কাব্য দ্য প্রিলুড হল তার কবি হয়ে ওঠারই গল্প। আর তার বন্ধু কোলরিজ, যার জগৎটা ছিল একেবারে অন্যরকম। কোলরিজ ছিলেন কল্পনার জাদুকর। ওয়ার্ডসওয়ার্থ যদি বাস্তব প্রকৃতিকে কবিতায় আনতেন, কোলরিজ আনতেন মনের ভেতরের প্রকৃতিকে। বাহ! তার বিখ্যাত কবিতা দ্য রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনারের সেই লাইন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, একটা ভয়াবহ পরিস্থিতিতে মানুষের অসহায়ত্বকে বোঝানোর জন্য এর চেয়ে শক্তিশালী লাইন শায়াদই লেখা হয়েছে। আজও প্রাসঙ্গিক।
তবে ব্যক্তিগত জীবনে তিনি আফিমের প্রতি আসক্ত ছিলেন, যা তার সৃষ্টিশীলতা এবং জীবন দুটোকেই গভীরভাবে প্রভাবিত করেছিল। এবার আসা যাক সবচেয়ে বিপ্লবী কবি পার্সি বিশি শেলির কথায়। তাকে তো বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, দ্য নেসেসিটি অফ এথিইজম বা নাস্তিকতার প্রয়োজনীয়তা নামে একটা প্রবন্ধ লেখার জন্য তাকে অক্সফোর্ড থেকে বহিষ্কার করা হয়। ভাবা যায়। শেলি ছিলেন এক কথায় আদর্শবাদী বিপ্লবী। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা আর কল্পনা দিয়েই পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব, এবং কবিরাই সেই পরিবর্তনের দিশারি। মাত্র ৩০ বছর বয়সে ইতালিতে নৌকাডুবিতে মারা যান। কিন্তু তার আশাবাদী কণ্ঠস্বর আজও বেঁচে আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতার শেষ লাইনে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফা বিহাইন্ড। আর জন কিটস, যিনি মাত্র ২৫ বছর বেঁচে ছিলেন, যার কাছে সৌন্দর্যই ছিল সবকিছু। জন কিটস ছিলেন বিশুদ্ধ সৌন্দর্যের উপাসক। যক্ষা রোগে আক্রান্ত হয়ে যখন তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনও তিনি জীবনের সেরা কবিতাগুলো লিখছিলেন। অবিশ্বাস্য। তার দর্শন ছিল জীবনের দুঃখ, কষ্ট, মৃত্যু এগুলো সবই সত্যি, কিন্তু শিল্পের সৌন্দর্য এ সব কিছুর ঊর্ধ্বে। সেই সৌন্দর্যই একমাত্র চিরন্তন সত্য। তার ওড অন আ গ্রিসিয়ান আর্ন কবিতায় তিনি বলেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। যা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ঠিক। তিনি প্রমাণ করে গেছেন জীবন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু শিল্প অমর। আর এই প্রজন্মের সুপারস্টার ছিলেন লর্ড বায়রন, তাই না? যার জীবন নিয়ে কেলেঙ্কারি শেষ ছিল না। একদম। বায়রন ছিলেন তার সময় রকস্টার, সুদর্শন, বিদ্রোহী, অভিজাত এবং প্রতিভাবান। তিনি বায়রনিক হিরো নামে এক নতুন ধরনের সাহিত্যিক চরিত্রের জন্ম দেন। বাইরনিক হিরো? হ্যাঁ, এই হিরো হল একাকী, বিষণ্ণ, সমাজের বিরুদ্ধে বিদ্রোহী, কিন্তু প্রচণ্ড আকর্ষণীয়। অনেকটা ১৯ শতকের অ্যান্টি হিরো আর কি। আজকে সিনেমার ডার্ক ব্রুডিং হিরোদের মতো। ঠিক ধরেছেন, যাদের আমরা ভুল জেনেও সাপোর্ট না করে পারি না। তবে বায়রন শুধু কথাই বলেননি, কাজও করেছেন। তিনি গ্রীসের স্বাধীনতা যুদ্ধে যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান। কবিতা তো এই যুগের প্রধান শক্তি ছিল, কিন্তু গদ্যের জগতেও তো বড় কিছু কাজ হচ্ছিল। স্যার ওয়াল্টার স্কট বা মেরি শেলির মতো লেখকরাও তো এই সময়েই লিখছিলেন। অবশ্যই। কবিতায় যখন আত্মমগ্নতার জয় জয়কার, তখন স্যার ওয়াল্টার স্কট তার আইভেনহো এর মতো উপন্যাসের মাধ্যমে ঐতিহাসিক রোম্যান্সের এক নতুন ধারা তৈরি করছিলেন। আচ্ছা। পাঠকদের তিনি নিয়ে যাচ্ছেন মধ্যযুগের বীরত্ব আর অ্যাডভেঞ্চারের জগতে। আবার চার্লস ল্যাম্ব তার ব্যক্তিগত প্রবন্ধ দিয়ে গদ্যকে এক নতুন মাত্রা দিচ্ছিলেন। আর মেরি শেলি মাত্র ১৯ বছর বয়সে ফ্র্যাঙ্কেনস্টাইন লেখাটা তো একটা অবিশ্বাস্য ঘটনা। অবিশ্বাস্য তো বটেই। ফ্র্যাঙ্কেনস্টাইন শুধু একটা ভয়ের গল্প নয়, এটা ছিল শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে লেখা প্রথম সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনী। প্রথম সায়েন্স ফিকশন। হ্যাঁ, একদিকে রোমান্টিকরা প্রকৃতির শক্তিকে সমবায় করছিলেন, অন্যদিকে বিজ্ঞানের সাহায্যে মানুষ প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছিল। মেরি শেলি এই উপন্যাসে সেই ভয়ঙ্কর প্রশ্নটাই তুলেছিলেন, মানুষ যদি সৃষ্টিকর্তার ভূমিকা নিতে চায় তাহলে তার ফল কি হতে পারে? মানে বিজ্ঞানের নৈতিক বিপদ। একদম। বিজ্ঞানের অসীম শক্তি এবং তার নৈতিক বিপদ নিয়ে এমন গভীর ভাবনা সেই যুগে আর কেউ ভাবেনি। দারুণ। তাহলে সব মিলিয়ে এই আলোচনার শেষে আমরা কি বলতে পারি? রোমান্টিক যুগ সাহিত্যকে ঠিক কি দিয়ে গেল? সংক্ষেপে বললে, রোমান্টিক যুগ সাহিত্যকে মুক্তি দিয়েছে। মুক্তি? হ্যাঁ, এতে সাহিত্যকে নিয়মের কৃত্রিম দুর্গ থেকে বের করে এনে আবেগ আর কল্পনার মুক্ত বাতাসে ছেড়ে দিয়েছে। রাজদরবার ছেড়ে গ্রামের মিঠো পথে নামিয়ে এনেছে। আর প্রকৃতি? আর সবচেয়ে বড় কথা, এটি প্রকৃতির সঙ্গে মানুষের ছিন্ন হয়ে যাওয়া আত্মিক সম্পর্কটাকে আবার নতুন করে চিনিয়েছে। ১৮৩২ সালের পর ভিক্টোরিয়ান যুগে বাস্তবতার দাপট বাড়লেও রোম্যান্টিকদের জ্বালানো সেই আবেগের আগুন কিন্তু আজও নেভেনি। আমাদের শিল্প, সাহিত্য, সিনেমা সবেতেই তার রেশ রয়ে গেছে। রোম্যান্টিক কবিরা শিল্প বিপ্লবের যান্ত্রিকতা থেকে বাঁচতে মধ্যযুগের কল্পনার জগতে আশ্রয় নিতেন। এখান থেকে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। আজকের এই ডিজিটাল যুগে আমাদের জীবনেও তো নানাভাবে প্রযুক্তি দিয়ে যান্ত্রিক আর নিয়ন্ত্রিত। তাহলে এই যুগ থেকে পালানোর জন্য আমরা কোথায় আশ্রয় খুঁজি? ভাবার মতো প্রশ্ন।
সেটা কি মার্ভেলের ফ্যান্টাসি জগতের সিনেমায়, অনলাইন গেমিংয়ের ভার্চুয়াল জগতে, নাকি অন্য কোথাও? রোমান্টিকদের মতো আমরাও কি কোনো আশ্রয় খুঁজে চলেছি? প্রশ্নটা ভাবার জন্য রইল।